আমাদের চোখাচোখি হতেই সে দ্রুত চোখ নামিয়ে নিল, একবারও আমার দিকে তাকালো না, সোজা নিজের রুমে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম, কিন্তু মাথার ভেতরে বারবার তার মুখটা ভেসে উঠছিল। রাতে সবাই একসাথে খেতে বসেছিলাম, সে আমার সামনে বসেছিল। আমি ইচ্ছে করেই দুইবার পা দিয়ে ওকে খোঁচা দিলাম, ও সাথে সাথে পা গুটিয়ে নিল। ভয় পেয়েছে বুঝতে পারছিলাম। আম্মু তখন বলল, তুর্য, শুনলাম তুমি নাকি আজ শাড়ির একটা পুরো দোকান কিনে নিয়েছো। আমি শান্তভাবে বললাম, জি আম্মু। আম্মু তখন বলল, কেন? আমি তন্নির দিকে তাকিয়ে হালকা হাসলাম, তারপর বললাম, দোকান কিনেছি এটা বলেছিস, কিন্তু কেন কিনেছি সেটা বলিসনি। আম্মু কড়া গলায় বললেন, প্রশ্নটা আমি তোমাকে করেছি। আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, ওখানে একজন কর্মচারী ওকে অপমান করেছিল তাই। আম্মু অবাক হয়ে বললেন, তাই বলে পুরো দোকানটা কিনে নিতে হবে? আমি একটু হেসে বললাম, আমার ইগোতে আঘাত লেগেছে, আর তুমি তো জানো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ইগো। আম্মু বলল, কিন্তু ও তো তোমাকে কিছু বলেনি। আমি এবার গম্ভীর হয়ে বললাম, মায়াকে কেউ অপমান করলে সেটা কি আমার অপমান না? আম্মু সরাসরি প্রশ্ন করলেন, মায়া তোমার কে হয়? আমি একটু থেমে বললাম, মায়া আমার মামাতো বউ। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি ওদের দিকে না তাকিয়ে খেতে লাগলাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। হঠাৎ দেখি সে উঠে চলে গেল। বুঝলাম আমার কথায় রেগে গেছে। রাত গভীর হলে আমি তার রুমের সামনে ঘুরঘুর করতে লাগলাম, নিজেও জানি না কেন, শুধু মনে হচ্ছিল তার সাথে কথা বলতে হবে। একসময় দরজা খুলে সে নিচে গেল, সুযোগটা হাতছাড়া করলাম না, চুপচাপ ঢুকে পড়লাম তার রুমে। কিছুক্ষণ পর সে ফিরে এসে দরজা বন্ধ করলো, তারপর ঘুরতেই আমাকে দেখে চমকে উঠলো, বলল, আপনি এখানে কেন? আমি হালকা হেসে বললাম, তোমার সাথে একটু দরকার ছিল। মায়া তখন বলল, কি দরকার? আমি একটু কাছে গিয়ে বললাম, ভাবছিলাম কাল যেটা করা হয়নি আজ সেটা করব। আমার কথা শুনে সে ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু আমি দ্রুত তার মুখ চেপে ধরলাম, তাকে নিজের দিকে টেনে নিয়ে বললাম, কি ভাবছো তুমি? আমি ওইটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম কাল আমাদের গল্প করা হয়নি, আজকে সারা রাত গল্প করব। সে কাপা গলায় বলল, আপনার সাথে করার মতো আমার কোনো গল্প নেই, বের হন আপনি। আমি তখন ওর খুব কাছে, এতটা কাছাকাছি থাকার ফলে বুঝতে পারছিলাম সে অস্থির হয়ে গেছে। তার ঠোঁট দুটো কাঁপছে, চোখে স্পষ্ট ভয়। হঠাৎ করেই আমি তার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম, ও সাথে সাথে ভয় পেয়ে গেল, আমাকে জোরে ধাক্কা দিল। আমি তখন একটু অন্যমনস্ক ছিলাম, তাই ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেলাম। ও দৌড়ে গিয়ে চেয়ার থেকে ওড়নাটা তুলে নিজের গায়ে জড়িয়ে নিল, তারপর সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল। বুঝলাম ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেবে, কিন্তু তার আগেই আমি ওর হাতটা ধরে ফেললাম। সেও কম গেল না, আমি হাতটা ধরতেই আমার কবজিতে জোরে কামড় বসিয়ে দিল। দাঁতের দাগ স্পষ্ট বুঝতে পারছিলাম, তবুও হাতটা ছাড়লাম না, কারণ আমি জানি এই হাতটা ছাড়লেই আমার পাখিটা উড়ে যাবে। আমি রাগী গলায় বললাম, এই পুঁটি মাছের মতো শরীরে এত শক্তি আসে কোথা থেকে? সে সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার শরীরে শক্তি থাকবে না তো আপনার মতো বুড়োর শরীরে শক্তি থাকবে? আমি কপাল কুঁচকে তাকালাম, তুমি কি আমাকে কোনোভাবে বুড়ো বলছো? সে একদম ঠান্ডা গলায় বলল, কোনোভাবে বলছি না, একদম ডাইরেক্ট বলছি, আপনি বুড়ো। আমি বললাম, আমার বয়স কত জানো? মায়া বলল, জানি, 28 বছর, আর আমার 18 বছর। আপনি আমার থেকে 10 বছরের বড়, তাই আপনি বুড়ো। আমি হেসে বললাম, এটা কোনো লজিক? মায়া বলল, আমার কাছে এটাই লজিক। আমি একটু ঝুঁকে তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বুড়ো, কিন্তু খুব শীঘ্রই এই বুড়োকে সামলাতে তোমার হিমশিম খেতে হবে। সে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, এ কেমন নির্লজ্জের হাতে ফেলেছো আমাকে? আমি সাথে সাথে বলে উঠলাম, আমাকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো নাকি? সে রেগে গিয়ে বলল, আমার তো আর কাজ নেই, আপনাকে পেয়ে শুকরিয়া আদায় করব? নির্লজ্জের মতো কথা না বলে আমার রুম থেকে বের হন। আমি হেসে বললাম, কোথায় যাব? আজকে তো সারা রাত তোমার সাথে গল্প করব বলে এখানে এসেছি। মায়া বলল, অনেক হয়েছে আপনার গল্প, আপনি যাবেন না? আমি তন্নিকে ডাকবো। আমি ন্যাকামি করে বললাম, তন্নি এলে তো আমাকে মেরে ফেলবে। সে চুপ করে গেল, কারণ ও নিজেও জানে তন্নি আমাকে কিছুই বলবে না। তারপর সে বলল, আচ্ছা আপনি থাকেন, আমি তন্নির রুমে গিয়ে শুয়ে পড়ছি। সে যেতে লাগলে আমি হঠাৎ তার হাত চেপে ধরে বললাম, একটা প্রশ্নের উত্তর দাও, তারপর আমি চলে যাব। মায়া বলল, কি প্রশ্ন? আমি একটু থেমে বললাম, গত 8 বছরে যা হয়েছে তার জন্য তুমি কি আমার উপরে রেগে আছো? না, আমি কখনো আপনার উপর রাগ করিনি, এখানে আপনার কোনো দোষ ছিল না, তবে আমার অভিমান ছিল। তার প্রতিটা কথা আমি চুপচাপ শুনছিলাম, বুকের ভেতর কেমন যেন একটা লাগছিল। আমি ধীরে ধীরে বললাম, তখন আমাদের কারোরই সংসার করার বয়স ছিল না। সে সাথে সাথে বলল, আমি তো বলিনি সংসার করতে, কিন্তু পাশে তো থাকতে পারতেন। তার কথায় আমি থেমে গেলাম, সত্যি আমি ভুল করেছিলাম। আমি ধীরে ধীরে বললাম, ভুলটা আমাদের কারোরই ছিল না, পরিস্থিতির ছিল। তবুও আমি আমার ভুল স্বীকার করছি, আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। আর কিছু না বলে আমি রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলাম। পরের দিনটা সারাদিন খুব ব্যস্ত ছিলাম, বোনের বিয়ে বলে কথা। সন্ধ্যায় ছাদে উঠতেই চোখে পড়লো সে হলুদ শাড়ি পরে আছে।
আমি স্থির হয়ে গেলাম। অজান্তেই আমার হাত বুকের বাম পাশে চলে গেল। হালকা একটা ব্যথা অনুভব করলাম। বন্ধু ইমন পাশে দাঁড়িয়ে বলল, কিরে কি হলো? আমি ধীর গলায় বললাম, তুই বুঝবি না। এই মুহূর্তে শুধু একটাই জিনিস বুঝলাম, আমি শেষ। সে রুমে দাঁড়িয়ে ড্রেস ট্রাই করছিল। আমি ঢুকে সরাসরি তার পাশে গিয়ে দাঁড়ালাম। বললাম, এটার মধ্যে একটা শাড়ি আছে, আজ এটা পরো। সে ভ্রু কুচকে বলল, যদি না পরি? আমি তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললাম, তাহলে তুমি যা পরবে সেটা আমি নিজের হাতে খুলে আবার এই শাড়িটা পরিয়ে দেব। তুমি তো জানোই আমি কতটা নির্লজ্জ। সে রেগে গিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে বলল, আমি এটা পরবো না।